রেকর্ডিং অন। আচ্ছা দেখো, আমরা আগের দিন পাস্ট পারফেক্ট টেন্স করছিলাম, আজকে পাস্ট পারফেক্ট টেন্স শেষ হয়ে যাবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও পারলে শেষ করে দেবো, কিংবা আজকে একটা একটা ভোকাবুলারি একটা পার্ট করাবো ভাবছি। তো চলো পাস্ট পারফেক্ট টেন্স এটাকেই নাই আগে শেষ করে দিই, ভোকাবুলারিটা লাস্টে করাচ্ছি, যেমন টাইম থাকবে সেরকম ভাবে। দাঁড়াও এক মিনিট, হাওয়া দিচ্ছে। হ্যাঁ দেখো, পাস্ট পারফেক্ট টেন্স গতদিন আমরা বলেছিলাম 7 জন অ্যাটেন্ড করছে। আচ্ছা আজকে অনেকের ইয়ে আছে। তো পাস্ট পারফেক্ট টেন্স গতদিন আমি বলেছিলাম যে এটা একটা কন্ডিশনাল টেন্স। দেখো লেখাই আছে হোয়েনেভার উই ইউজ দিস টেন্স, আমরা যখন এই টেন্স ব্যবহার করব তো সেখানে একটা কনটেক্সট থাকা উচিত। কনটেক্সটটা কি, সেই কনটেক্সটটা পরের স্লাইডে বলেছি। দেখো কনটেক্সটটা থাকা উচিত, কেন থাকা উচিত, সবকিছু তো একটা কারণ থাকে। তো কনটেক্সটটা এই কারণে থাকা উচিত না, টু মেক দ্য সেন্টেন্স লজিক্যালি কারেক্ট, বাক্যটাকে লজিক্যালি কারেক্ট করার জন্য কনটেক্সটটা থাকা একদম উচিত। সেই কনটেক্সট যেটা আমি থাকতে বলছি, অর্থাৎ প্রসঙ্গের যে ব্যাপারটা বলছি, সেই প্রসঙ্গটা কোন টেন্সে লিখবো, প্রসঙ্গটাকে লিখতে হবে সিম্পল পাস্ট টেন্সে। অর্থাৎ আমরা যেটা আরো একবার বলেছিলাম যে এই যে এটা অতীত পাস্ট, এই গোটাটাই পাস্ট। পাস্টের দুটো ঘটনা থাকবে, দুটো ঘটনার মধ্যে যেটা মোর পাস্ট, মানে দুটো ঘটনার মধ্যে দুটোই পাস্টে ঘটবে, তার মধ্যে যেটা আগে ঘটবে, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে তার আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখবো, যেটাকে মনে রাখবো হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে। এবং পরের যে অ্যাকশনটা ঘটবে, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম সাবসিকুয়েন্ট অ্যাকশন, অর্থাৎ দুটো অ্যাকশনের আমরা ভাগ করেছিলাম। তো সাবসিকুয়েন্ট অ্যাকশনটা আর্লিয়ার অ্যাকশন আর সাবসিকুয়েন্ট অ্যাকশন। আর্লিয়ার অ্যাকশনটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা মোর পাস্ট। তারপর যে তার ঠিক পরে পরে যে অ্যাকশনটা হবে সেটা হচ্ছে জাস্ট পাস্ট, অর্থাৎ এটা পরে ঘটছে, জাস্ট কিছুক্ষণ আগে ঘটলো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে সেটা হবে সিম্পল পাস্ট এবং তার টেন্সটা আমাকে লিখতে হবে ভি টু তে। এবার এটাকে আমি দেখিয়েছিলাম তোমাদের উদাহরণের মাধ্যমে। আচ্ছা, পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গিয়েছিল। তো এখানে দুটো ঘটনা আছে, দুটোই কিন্তু অতীতে। পুলিশ আসাও হয়ে গেছে, চোরটা পালানো হয়ে গেছে, সমস্ত কিছু কাজই অতীতে ঘটে গেছে। তো দুটো ঘটনার মধ্যে একটা হচ্ছে আর্লিয়ার অ্যাকশন, মানে একটা প্রথমে ঘটেছে বা আগে ঘটেছে, তারপরে পুলিশ এসেছে, অর্থাৎ তার সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট অ্যাকশন। তো আর্লিয়ার অ্যাকশনের ক্ষেত্রে প্রথমে ঘটেছে বলে এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি থ্রি যেটা। আর যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট অ্যাকশন, সেটাকে আমরা বলবো সিম্পল পাস্ট, অর্থাৎ ভি টু। এই ছিল আমাদের কাহিনী। এবং তারপর আমি উদাহরণ দিয়ে দিচ্ছিলাম, দ্য থিপ হ্যাড র্যান অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ কেম, পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেছিল। তাহলে চোরটি পালানোর কাজ আগে হয়েছে, অর্থাৎ তার আমি করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, এটা রানের ভি থ্রি রানই হয়, রান 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 বাস। আর তারপরে যেটা ঘটেছে সেটা পাস্ট টেন্স ভি টু তে করবো, কেম, কামের পাস্ট টেন্স কেম, এরকম। তো এখানে আমি যেটা ঘটনাটা বলেছিলাম যে বিফোর আর আফটারের ব্যাপারটা, এই বিফোর আর আফটারকে নিয়ে সমস্যা হয়, তাই আমরা এখান থেকে আজকে শুরু করব। আচ্ছা, স্ট্রাকচারটাকে বলে দিই, তারপর বিফোর এবং আফটারের ঘটনাটা আরেকবার আমি ক্লিয়ার করব। স্ট্রাকচার আমি নরমালি একটা দিয়েই লিখাবো, একটা দিয়ে লিখাবো মানে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি দিয়েই লিখাবো, ওর মধ্যে সিম্পল পাস্টকে ইনক্লুড করব না, ঠিক আছে। কিন্তু লজিক্যালি কারেক্ট করতে গেলে, বাক্যটাকে লজিক্যালি কারেক্ট করতে গেলে দুটো ঘটনাই থাকতে হবে, একটা সিম্পল পাস্টে ঘটবে আর একটা পাস্ট পারফেক্টে। কিন্তু আমি এখানে লিখবো শুধু পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা। তাহলে 1 নম্বর অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, হ্যাঁ বাচকের স্ট্রাকচারটা আমরা প্রথমে লিখবো। দেখো, সাবজেক্ট থাকবে, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি থ্রি, আদার ওয়ার্ডস করে দিলাম, ঠিক আছে। এবার এই দিকে যে জিনিসটাকে লজিক্যালি কারেক্ট করতে গেলে এইদিকে যেটা থাকবে সে থাকবে, আমি আর লিখছি না, এটা আমার মূল যেটা পাস্ট পারফেক্টের সেই অংশটুকু লিখছি। 2 নম্বর নেগেটিভ স্ট্রাকচারটা দেখবো এবার, সাবজেক্ট প্লাস, আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট, দেখো এগুলো আমি বলেছি তোমরা জানো, তবু আমি বারবার বলবো যাতে মাথায় একদম গেঁথে যায়। আমরা কি জানি যে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইটের নাবাচক বা প্রশ্নবোধক করতে গেলে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। বাদ বাকি টেন্স গুলোর হেল্পিং ভার্ব অলরেডি তার মধ্যে থাকে, তাই আমাদের
কোনো ডু নট, ডাজ নট এসবের প্রয়োজন হয় না, তাই এখানে শুধু নট বসিয়ে দেবো। আর পারফেক্ট হবে তখনই যখন V3 লাগবে, অর্থাৎ হ্যাড প্লাস V3 এর মাঝে একটা নট ঢুকিয়ে দিলাম, তারপর যা যা থাকে আদার ওয়ার্ডস। 3 নম্বর বলছে অ্যাফার্মেটিভ হলো ইন্টারোগেটিভ, এবার আমরা আসবো নেগেটিভ হলো এবার ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। প্রশ্নবোধক সেক্ষেত্রে কি হবে, সেই সেম কেস যে আমাদের কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন নেই, বিকজ আমরা হেল্পিং ভার্ব অলরেডি বাক্যে পেয়ে গেছি, সেটা কি হ্যাড, তাহলে হ্যাডটা আগে চলে আসবে। এটা এবার যে ইন্টারোগেটিভ, এটা আর এক রকম আছে, সেটা কি ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা না বাচক। ঠিক আছে, তো এই যে নেগেটিভ ইন্টারোগেটিভটা, এটা আমরা সবাই জানি যে দুটো করে ফরম্যাট হয়, আমি পরের স্লাইডে দেখাই। এই দিয়ে দেখাবো। প্রথমে আমরা জানি যে যেহেতু ইন্টারোগেটিভ তাই হ্যাডটা চলে এলো, প্রশ্নবোধক বাক্যে হ্যাড আগে চলে এলো। এবার এরপর নট তখনই আমি দেবো যদি এইদিকে যে সাবজেক্টটা থাকবে সে যদি প্রোনাউন হয়, সরি প্রোনাউন মানে তো পরে হবে, নট নাউন হয়। যদি নাউন হয়, তারপর তখন আমাকে কি দিতে হবে, V3 এবং আদার ওয়ার্ডস। এবার একটা জিজ্ঞাসা চিহ্ন না দিলে প্রশ্নবোধক করা যাবে না, আগেরটা দিয়েছিলাম তো, আগেরটা এখানে প্রশ্নবোধক বাক্যের চিহ্নটা দিয়ে নাও। বি কি, আমি হ্যাডটাকে এখানে লিখবো, এবার এখানে যে সাবজেক্টটা নাউন হলো এই সাবজেক্টটাকে আমি প্রোনাউন আনবো, আর সাবজেক্ট যখনই প্রোনাউন হয়ে যাবে তখন নটটা প্রোনাউন সাবজেক্টের পরে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি প্রোনাউন হয় নটটা এইদিকে থাকবে, পি ফর প্রোনাউন, পি ফর পরে, এরকম মনে রাখবো ব্যাস। আর আরেকটা স্ট্রাকচার কি জানি, আমি সাবজেক্ট নাউন প্রোনাউন এটা কোনো দেখার আমার প্রয়োজনই মনে হবে না, যখন তখন কি করব, হ্যাড নটকে একসাথে অ্যাটাচ করে দেবো, কন্ট্রাক্টেড ফর্ম হ্যাডেন্ট, তখন তুমি ইচ্ছা মতো এখানে সাবজেক্টটা নাউনও হতে পারে প্রোনাউন হতে পারে, একই জিনিস প্রতিটা টেন্সে আমি কিন্তু ধরে ধরে বলছি, ভুল হওয়ার যাতে কোনো চান্স না থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটা করে উদাহরণ দিয়ে দিই। He had solved the problem. সে প্রবলেমটিকে সলভ করেছিল, তো হি সলভ দ্য প্রবলেম সেটাও হবে, লজিক্যালি কারেক্ট করতে গেলে এইদিকেও একটা কিছু একটা থাকবে, তো আমি সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এইভাবে নর্মাল সিঙ্গেল সেন্টেন্সও থাকে। তো হি হ্যাড সলভ দ্য প্রবলেম, এটা হ্যাঁ বাচক, এর না বাচক কি হবে, হি হ্যাড নট, একটা নট লাগিয়ে দেবো, খুব ইজি জিনিস, এবার করে দিয়ে দিই, এগুলো যদি আগে দিইনি এটাতেই করছি আমি, যাতে একটা জায়গায় কমতি না থাকে। এবার আমি কি করব, এটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ বানাবো, প্রশ্নবোধক, তাহলে হ্যাডটা আগে চলে এলো, হিটা পরে, হ্যাড হি সলভ দা প্রবলেম, জিজ্ঞাসা চিহ্ন। এটাকে আমি কি করব, ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভ না বাচক করব, তখন কি করব, হ্যাড যদি এখানে নট লিখি, তাহলে এটা যেহেতু সাবজেক্ট, কেন এটাকে এখানে সাবজেক্টটা প্রোনাউন না, কি হবে নাউন হতে হবে, কিন্তু এখানে তো নাউন নেই, এখানে হিটা প্রোনাউন, তাই আমাকে নটটা এখানে লেখা যাবে না, আগে হিটা লিখতে হবে, তারপর নটটা এখানে লিখতে হবে, কারণ হিটা সাবজেক্ট যে আছে সে প্রোনাউন আছে, তাই নটও পরে বসবে, পিফর প্রোনাউন পিফর পরে, এটা যদি নাউন হতো তাহলে নটটা আমি এদিকে বসাতে পারতাম, হ্যাড হি নট সলভড দ্য প্রবলেম। আর একটা কি, এটাকে আমি কন্ট্রাক্টেড ফর্মে লিখবো, হ্যাডেন্ট হি সলভড দা প্রবলেম, আমার সাবজেক্ট নাউন না প্রোনাউন দেখার কোনো প্রয়োজন নেই। এই ছিল স্ট্রাকচার।
আশা করি এতটা পর্যন্ত কারোর প্রবলেম নেই, তাই তো? এগিয়ে যাবো তো? বলছি ঠিকঠাক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো, এবার যে জায়গায় আসবো, টেন্স আমরা খুব কাছাকাছি শেষের দিকে চলে এসেছি, আর দুটো হয়তো ক্লাস হবে খুব বেশি হলে আজকের পরে। ফিউচার খুব ধরবো ছাড়বো, ফিউচারের বিষয়ে আর কিছু নেই। তারপর আমরা কি করব, প্রতিটা ইয়ারের কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষার ইয়ারের কোয়েশ্চেন গুলো প্রতিদিন, নতুন চ্যাপ্টার তো শুরু হবেই, তার সাথে সাথে আগে আমরা 10টা করে অন্তত প্রতিটা ইয়ারের কোয়েশ্চেন সলভ করব। একদিকে পুরাতন গুলো রিভিশন হতে থাকবে প্র্যাকটিস সেটের মাধ্যমে, একদিকে নতুনও হবে, একদম ফুল প্রিপেয়ার করে দেবো। তার মাঝে যদি এসএলএসটি নোটিফিকেশন হ্যাঁ না আসে, তবে ভাবা যাবে কি করা যায় না করা যায়। এখন তো কাজ চলুক যেমন চলছে। তো দেখো, বিফোর আর আফটার এই দুটো নিয়ে অনেক সময় সমস্যা দেখা যায়। সমস্যার কিছুই নেই, আমি আগের দিন তোমাদের বলেই দিয়েছি যে ট্রিকটা এই হচ্ছে যে বিফোর যদি মাঝে থাকে, বিফোর মানে আগে, তাই পাস্ট পারফেক্ট টেন্সটাও হবে আগে, এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভি3। তাহলে অপর দিকটা কি হবে, সিম্পল পাস্ট অর্থাৎ ভি2। আর আফটার যদি থাকে মাঝে, তাহলে এই দিকটা হবে আফটার মানে পরে, তাই পাস্ট পারফেক্টটা, যেহেতু আমরা পাস্ট পারফেক্টে গুরুত্ব বেশি দিচ্ছি, তাই আফটার মানে পরে, পাস্ট পারফেক্টটা পরে, এই দিকটা হচ্ছে ভি2। আচ্ছা, এটা তো জানা গেল, এটা যদি মিডিলে থাকে। এবার যদি সামনে থাকে তাহলে কি হবে, সেটা আমি একটা স্ট্রাকচারের মাধ্যমে বলে দিচ্ছি। তাই পরীক্ষার হলে যদি কেউ গুলিয়েও ফেলো, তাহলে সেই জায়গাটা তোমার মানে গুলিয়ে ফেলার কোনো ব্যাপারই থাকবে না। আমি এরপরে যে স্ট্রাকচারটা লিখাচ্ছি, মানে প্রবলেম হবে না, তুমি নিজে তৈরি করে নিতে পারবে যদি যারা গুলিয়ে ফেলবে। কিরকম, 1 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস, পুরোটা লিখে দিচ্ছি কিন্তু তোমরা মনে রাখবে হেড প্লাস ভি3 এইভাবে, ভি3 ওডব্লিউ, মাঝে আমি দেবো বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ওডব্লিউ। তাহলে এটা একটা ক্লজ, বিফোর দিয়ে শুরু হয়েছে এই ক্লজটা। এবার দেখা গেল আমি বিফোর দিয়ে বাক্যটা শুরু করতে চাই। আগের দিন তোমরা বলেছিলে হয়তো, আমি আজকে আর উদাহরণ দেবো। বিফোর দিয়ে বাক্যটা শুরু করতে চাই, এই নয় যে বিফোর সবসময় মিডিলেই বসবে, বিফোর দিয়ে বাক্যটা আমি শুরু করতে চাই। তখন তুমি কি করবে, এই দিকের যে ক্লজটা, বিফোরের পর থেকে যে ক্লজটা হয়েছে, সে চলে আসবে এইদিকে, আর এ চলে আসবে এইদিকে। তাহলে দেখো নিয়মটা সেই একদম, তোমার যাতে কোনো রকম সুবিধা মানে অসুবিধা না হয় সেটা হয়ে গেল। দেখো জিনিসটা কত সুন্দর হয়ে গেল, বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস ওডব্লিউ, আর এখানে বসে যাবে সাবজেক্ট প্লাস হেড, কমা কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কমা হবে, ওটাই বলতে চাচ্ছিলাম, এখানে একটা কমা দিতে হবে, নাহলে বাক্যটা হবে না। এখানে একটা কমা অবশ্যই দিতে হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস ওডব্লিউ। এবার তুমি লিখে নেবে আগে, প্রয়োজন হলে আগে লিখে নেবে। যদি কখনো দেখো বিফোর আর আফটার আগে দিয়েছে, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি কি করবে, আগে স্ট্রাকচারটা লিখে নেবে। কিরকম, আমি যেভাবে বলছি, প্রথমে মিডিলে বিফোর লিখলে, স্যার বলেছে বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট টেন্স তো আগে হবে, তাই আগে লিখে নিলে, বাস। এবার তুমি নিজে থেকে বানাতে পারবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস ওডব্লিউ মাঝে বিফোর, তারপরে ভি2 এস প্লাস ভি2 প্লাস ওডব্লিউ দিয়ে তুমি সেটাকে কি করবে, ক্লজটাকে আলাদা আলাদা করে নাও। একটা ওডব্লিউ পর্যন্ত একটা ক্লজ, একটা বিফোর থেকে ক্লজ শুরু হয়েছে, দিয়ে এটাকে এইদিকে করে দাও, এটাকে এইদিকে করে দাও। তাহলে দেখো কি দাঁড়িয়ে গেল, বিফোরের পর এই যে হয়ে যাচ্ছে পাস্ট টেন্স, এবং এই দিকটা হচ্ছে হেড প্লাস ভি3, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ঠিক এর একটা উদাহরণ দিই, দিয়ে এরকম ভাবে আফটারে দেখবো। নাহলে আমার স্টেশন পৌঁছানোর আগে ট্রেন চলে গিয়েছিল, আমার স্টেশন পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেছিল। দুটো কাজ হয়েছে, লিখে দিই, অনেকের সমস্যা হতে পারে। চলে গিয়েছিল, প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া আছে, পাস পারফেক্টের পরের দিন হবে, যেহেতু আজকে শেষ হয়ে যাবে। তো তোমার প্রথমে কাজ হচ্ছে, আমার স্টেশন পৌঁছাবার আগে ট্রেনটি চলে গেছিল, আগে আছে, বেশ। আগে দিয়ে তুমি এখানে মাঝে রাখলেও করতে পারো, আবার বিফোর মানে আগের ওয়ার্ডটা অর্থাৎ বিফোরটাকে প্রথমে দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। বিফোরটাকে দিয়েই করব, প্রথমে বিফোর বসলো। এবার আমরা আগে স্ট্রাকচার কি দেখলাম, বিফোরের পর আমার দাঁড়াবে
প্লাস ভি টু প্লাস ও ডাব্লিউ। আর পাস্ট তখনই হবে যে কাজটা পরে ঘটেছে, তাই তো? সিম্পল পাস্ট বা ভি টু তখনই হবে যে কাজটা অতীতের দুটো কাজের মধ্যে যেটা পরে ঘটেছে। আগে যে ঘটবে সে হবে নর্মাল, কি বলে নর্মাল বলছি, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি যেহেতু বিফোর লিখে দিয়েছি আর বিফোরের পর আমার পাস্ট টেন্স লিখতে হবে, তাই পাস্ট টেন্স কার হবে? যেটা আগে ঘটেছে। তো দুটো কাজ আছে দেখো, স্টেশন পৌঁছানো আর ট্রেনটি চলে যাওয়া। তাহলে ট্রেনটা কে কোন কাজটা আগে হয়েছে? ট্রেনটি, আচ্ছা এক মিনিট কোথাও ভুল হচ্ছে। বেশ, বিফোর আই রেস্ট, আমার এটা বিফোরের পর কি হবে? বিফোরের পর হবে আমার সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট কি হয়েছে? ট্রেনটি আগে চলে গেছে আমার স্টেশন পৌঁছাবার আগে, ঠিক আছে? তাহলে আই রেস্ট, কারণ এখানে আমাকে দিতে হবে ভি টু। তাহলে ভি টু কোনটা? ট্রেনটা আগে চলে গেছে, আগে ট্রেনটা পালিয়ে গেছে, তারপর আমি পৌঁছেছি, অর্থাৎ আমার কাজটা পরে ঘটেছে। তাহলে বিফোর আই রিচড দ্য স্টেশন, কমা দিতে হবে, দ্য ট্রেন হ্যাড লেফট বা ডিপার্টেড করো, ভালো ভাষা ডিপার্টেড, প্রস্থান করা। আচ্ছা, এটা কারো অসুবিধা থাকলে বলো, কোনো অসুবিধা থাকলে বলো। যে এই জায়গাটা বুঝতে পারলা তো? এই জায়গাটা আমি একবার আটকালাম, একবার দেখে নিলাম, চেক করলাম, এই জায়গাটা বুঝতে পেরেছো তো? কারো অসুবিধা নেই তো? না স্যার, এগিয়ে ঠিক যাবো? আছে। ওকে, বেশ। কারণ এই স্ট্রাকচারটা কি বলছে? স্ট্রাকচারটা বলছে যে বিফোরের পর থাকবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স আমি অতীতের দুটো ঘটনার মধ্যে যেটা পরে ঘটেছে সেটা হবে। এখানে ট্রেনটা আগে চলে গেছে, তারপর আমি স্টেশন পৌঁছেছি, অর্থাৎ আমার পৌঁছানোটা পরে ঘটেছে, তাই আমি এটা আইডিএস স্টেশনটা আগে লিখলাম। এই জায়গাটায় আমি বোঝাতে গিয়ে আটকে গেলাম। যাই হোক, এবার দেখো আফটারের ব্যাপারটা, সেম কেস। আফটার, এই যেমন এখানে লিখেছি আফটার, মিডিলে আফটারের পরে থাকছে হ্যাড প্লাস ভি থ্রি, এদিকে ভি টু। তাই তুমি বানিয়ে নাও, প্রথমে আছে ভি টু, এবার তুমি এটাকে বানিয়ে নাও। আফটারটাকে প্রথমে দিতে চাইছো, তাহলে আফটারটাকে যদি প্রথমে দিতে চাও, চলো একবার লিখে দিয়ে চলে। সাবজেক্ট প্লাস স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ও ডাব্লিউ, কমা, এই কমা এখানে কমাটা হবে না, আফটার প্লাস করে দাও, আফটার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস ও ডাব্লিউ। এটা তো আমরা নর্মাল জিনিস জানি যে মিডিলে আফটার থাকলে এদিকে হবে পাস্ট পারফেক্ট, কারণ আফটার মানে পরে, পাস্ট পারফেক্টও পরে, আর আগে হবে সিম্পল পাস্ট টেন্স, তাই ভি টু। এবার আমি যদি আফটারকে প্রথমে লিখতে চাই, তাহলে আমাকে দুটো ক্লজে বাক্যটাকে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে এই এতটা পর্যন্ত একটা ক্লজ, আর একটা হচ্ছে আফটার থেকে এটা একটা ক্লজ। এবার আমি এটাকে এদিকে টেনে দেবো, এটাকে এদিকে টেনে দেবো, তাহলে কি দাঁড়িয়ে গেল? আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস ও ডাব্লিউ, এটা কমা দেবো, প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ও ডাব্লিউ। একটা উদাহরণ দিই ফাঁকা স্লাইডে। ট্রেনটি যাওয়ার পর আমি স্টেশন পৌঁছালাম, ট্রেনটি যাওয়ার পর আমি স্টেশন পৌঁছালাম। দূর, বাংলা লিখতে গিয়ে এত বিরক্ত লাগছে। পৌঁছালাম, তো ট্রেনটি যাওয়ার পর আমি স্টেশন পৌঁছালাম। আমি এখানে পর আছে, পর মানে কি আফটার। তুমি মিডিলে আফটার দিয়ে বাক্য করতে পারো, আফটার যদি মিডিলে দাও তাহলে এদিকে হবে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটার আগে ভি টু। কিন্তু তুমি চাইছো যে আমি প্রথমে দিয়ে লিখতে চাইবো, বা তুমি চাইলে তো হবে না, পরীক্ষাতে দেখা গেল আফটারটাকে প্রথমে দিয়েছে, তো অনেকে আবার ভাবে যে বিফোর আর আফটার মিডিলেই হতে হবে। না, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি প্রথমে যে লিখতে চাইছো, শুধু স্ট্রাকচারটাকে তোমাকে মেনটেন করতে হবে। তাই তুমি তো আফটার এখানে দাও, আমাদের রুল অনুযায়ী কি হচ্ছে? রুল অনুযায়ী হচ্ছে আফটারের পরে কি থাকতে হবে? এস প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, মানে পাস্ট পারফেক্ট থাকতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি থাকতে হবে, শুধু হ্যাড প্লাস ভি থ্রি কে মনে রাখবা। তাহলে চলো এবার দেখবো দুটো ঘটনার মধ্যে আগে কি ঘটেছে। আগে কোনটা ঘটেছে? একটা হচ্ছে ট্রেনটি যাওয়ার পর আমি স্টেশন পৌঁছালাম, তাহলে একটা আমার স্টেশন পৌঁছানোর ঘটনা আর একটা ট্রেনটা যাওয়ার ঘটনা। তাহলে
ট্রেনটা আগে চলে গেছে তবে আমি স্টেশনে পৌঁছেছি, যে আগে চলে গেছে তাই আগের কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর আফটার পরে বসাতে হয় পাস্ট পারফেক্ট। তাহলে এখানে বসিয়ে দেবো আফটার দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড, এটা কমা, তারপর কি ঘটনাটা ঘটেছে, আমি স্টেশন পৌঁছেছি, তাহলে পরে যে ঘটনাটা ঘটেছে সেটা সিম্পল পাস্ট হবে, আমার স্টেশন পৌঁছানোটা, তাহলে কমা দিয়ে আই পৌঁছানো রিচড দ্য স্টেশন। এখানে একটা প্রিপারেশনের কথা বলে দিই, রিচ, রিচের পর কখনো কোনো প্রিপারেশন দেবে না, রিচড অ্যাট দ্য স্টেশন, রিচ ইন দ্য স্টেশন, আই রিচড ইন কলকাতা, এসব হবে না, রিচের পর ডাইরেক্ট প্রিপারেশন ছাড়া ওয়ার্ডটা নাউন, ঠিক আছে, আই রিচ কলকাতা, আমি কলকাতা পৌঁছেছিলাম। কিন্তু যদি অ্যারাইভ থাকে, অ্যারাইভ দিয়ে দিলে তখন তোমাকে প্রিপারেশন নিতে হবে, রিচ মানে পৌঁছানো, অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যারাইভের পর যদি আমি বলেছিলাম, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, তোমাদের দিয়েছিলাম বা আরো দিই এই জিনিসগুলো, আবার দেবো, আজকেও কিছুটা দিতে পারি। তো অ্যারাইভের পর অ্যাট হবে যদি এখানে ছোট স্থান থাকে, অ্যারাইভের পর ইন হবে যদি এখানে লার্জ প্লেসের কথা বলা থাকে, আর এটা স্মল প্লেসের কথা বলা থাকে। কিন্তু রিচের পর কোনো প্রিপারেশন হবে না। কিন্তু যদি কোনো উপসংহারে পৌঁছানো হয়, রিচের পর লিখে দিই, রিচ যদি পৌঁছানো ইয়ে করে, মানে প্রকাশ করে, তাহলে নো প্রিপারেশন। বাট রিচ ওয়ার্ডটা যদি কোনো উপসংহারে পৌঁছানো বোঝায়, যে আমি কনক্লুশনে পৌঁছানোর কথা বলে, রিচ অ্যাট দ্য কনক্লুশন, তখন কিন্তু রিচ অ্যাট দ্য কনক্লুশন হবে। কোনো উপসংহারে পৌঁছালা তুমি, কোনো সিদ্ধান্তে, ডিসিশনে পৌঁছালা, বুঝতে পারছো? তো দেখো কত জিনিসগুলো জানতে হবে। আমি প্রিপারেশনে ক্লাস করাবো, দারুণ একটা ক্লাস, একটা না অনেক দিন ধরে চলবে, মানে একদম খুঁটিয়ে এমন ভাবে করে দেবো, এবং যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মনে রাখতে প্রবলেম হয় তাদের জন্য কিছু কিছু নিয়ে আসবো ছড়ার মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, তখন তোমরা বুঝতে পারবে। তো অনেকটা পরিশ্রমের ব্যাপার, আমি তোমাদেরকে আস্তে আস্তে ধরে ধরে জিনিসগুলোকে করাবো, যাতে একবারে তোমাদের সমস্যা দূরীভূত হয়ে যায়, কোনো রকম যাতে দ্বিতীয় কোথাও গিয়ে কোনো কোর্স করতে না হয়, বা আমাকে না বলতে হয় স্যার এই পরীক্ষা আসছে, হ্যাঁ একটা ইয়ে করান, এসব কোনো ব্যাপার না, একবার করবা ভালোভাবে করবা। চলো, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট ইজ ইউজড উইথ কন্ডিশনাল সেন্টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়। আমরা কন্ডিশনাল চ্যাপ্টার আলাদা করে করব, ঠিক আছে? তো কন্ডিশনাল চ্যাপ্টার আলাদা করে করব, এবং আগে আমার কাছে কন্ডিশনাল চ্যাপ্টার ক্লাস করেছো যারা টেটের জন্য পড়ছো ঠিকই, বাট আমি কন্ডিশনাল চ্যাপ্টার যখন এখানে করাবো, অনেক কিছু আরো ডিটেল হবে, এবং সেটা একদিনে ক্লাস হবে না, 2 দিন লাগবে, সেটা 3 দিনও লাগতে পারে প্র্যাকটিস সেট সহ। সো তখন তা করবো। এখন পাস্ট পারফেক্টের সাথে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে ইউজ করব সেটা একটু দেখে নিই। সবাই জানে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য, তো সেটা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে কিভাবে ইউজ হবে দেখো, পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন পাবে। বেশ, ইফ, ইফ ক্লজ দিয়ে করছি, ইফ দিয়ে হবে তার কোনো মানে নেই, আরেকটা হবে দেখাচ্ছি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 OW, এদিকে কমা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ, এটা মাথায় রাখবা, উডের সাথে কখনো হ্যাজ হয় না, উডের সাথে একটাই হয় হ্যাভ, OW। এখান থেকে প্রশ্নটা কেমন আসবে, তোমাকে কোন একটা, আমি উদাহরণ দেবো, এখানে তোমাকে কোন একটা উদাহরণ দেবে যেখানে দেখা গেল এইদিকে রয়েছে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট, এইদিকে মানে কার সাথে না কন্ডিশনাল ক্লজের সাথে, এই ইফ যার সাথে জড়িত, ইফের সাথে ইফ যে ক্লজে বসেছে সেই ক্লজটার নাম হচ্ছে ইফ ক্লজ কিংবা কন্ডিশনাল ক্লজ। কারণ ইফ মানে যদি, শর্ত বোঝাচ্ছে, দেখো কন্ডিশনাল, ঠিক আছে? তো দেখবা যখনই ইফ এর সাথে হ্যাড প্লাস V3 মানে কন্ডিশনাল ক্লজ, এবার মনে ইফটা এই দিকেও থাকতে পারে, এই দিকেও আসতে পারে, এই দিকেও আসতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু শুধু তোমাকে মাথায় রাখতে হবে ইফ এর সাথে যে ক্লজটা রয়েছে সে যদি হ্যাড প্লাস V3 তে থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্টে থাকে, তাহলে অপোজিট ক্লজ তোমাকে এখানে শূন্যস্থান দেবে, উড হ্যাভ V3 এই জায়গাটা শূন্যস্থান দেবে, 4টে অপশন দিয়ে দেবে, আমি দেখাচ্ছি উদাহরণ দিয়ে।
তো তোমাকে সেটা বসাতে হবে। আবার এইদিকে যদি উড হ্যাভ ভি3 থাকে মানে অন্য একটা মেন ক্লজ, এটার নাম হচ্ছে মেন ক্লজ। লিখে দিই, এটার নাম হচ্ছে মেন ক্লজ। আর এটা আরেকটা নাম পেয়ে গেলাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আরো নাম আছে, ক্লজ চ্যাপ্টার পড়াবো তখন বুঝতে পারবে। সাবঅর্ডিনেট ক্লজে আরো নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজে আর একটা নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এরকম। তো এ এদিকেও আসতে পারে, এ এদিকেও আসতে পারে। শুধু মাথায় রাখতে হবে যে ইফ যে ক্লজে থাকছে সেটা যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে অপোজিট ক্লজ যেটাকে আমাকে শূন্যস্থান পূরণ করতে দেবে বা এরর কারেকশন হতে দেবে, সেখানে আমি খুঁজে নেবো উড হ্যাভ ভি3 আছে কিনা। বাস, তুমি শুধু এই জায়গাটা খুঁজবে, দিলে এখানেই ভুলটা দেবে। হয় উড হ্যাভ ভি3 তে ভুল দেবে কিংবা হ্যাড প্লাস ভি3 তে ভুল দেবে। ওইদিকে দিয়ে দেবে এদিকে করতে হবে, বা এদিকে দিয়ে দেবে ওইদিকে করতে হবে। এটা হচ্ছে রুল। এখন চলো একটা উদাহরণ দেখি। আচ্ছা, তাহলে এইখানে যে স্ট্রাকচারটা সেটা পরে লিখবো, একটা উদাহরণ দিয়ে এটা করে দিই, তারপর ওটা নিয়ে করাচ্ছি। দেখো তোমাকে দেবে সালের কোয়েশ্চেন একটা দিয়ে দিচ্ছিল প্রিভিয়াস। দেখো, ইফ দ্য স্টুডেন্টস had studied honestly, ছাত্রছাত্রীরা যদি সততার সাথে পড়াশোনা করতো, তাহলে শর্ত কি দিচ্ছে, এটা শর্ত, তাহলে কি কি তাদের রেজাল্ট। আরেকটা নাম এটা পেয়ে গেলাম, আরেকটা এই মেন ক্লজে আরেকটা নাম হচ্ছে, অথবা দিয়ে দিলাম রেজাল্ট ক্লজ, পরে পড়াবো সেগুলো আরো বলবো ডিটেলে। তো কি হচ্ছে দেখো, ইফ দ্য স্টুডেন্টস হ্যাড স্টাডিড অনেস্টলি, কমা, দে ড্যাশ সাকসিডেড। না এরকম করে দিই, দে ড্যাশ প্লাস ফুল স্টপ। একটু বড় করে দিল যাতে বুঝতে তোমাদের প্রবলেম হয়, যাতে তোমরা না পারো তাই করবে। অপশন দেব, উইল হ্যাভ সাকসিডেড। ধরো দিলাম উইল হ্যাভ সাকসিডেড। না ঠিক আছে, এটা দিলাম উড হ্যাভ, একটা দিল উড সাকসিড, একটা দিল উড হ্যাভ সাকসিড। ভেবে বলবা, এবার বলো কোনটা। would have succeeded. বেশ, উড হ্যাভ সাকসিডেড মানে অপশন এ, তাই এই অপশন বি, তাই তো। বেশ, এখানে একটা সমস্যা, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, কারণ আমার উড হ্যাভ আর ভি3 চাই সাকসিডেড। এবার একটা সমস্যা অনেকের হয়, কি সমস্যাটা শুনে রাখো। এই সাকসিডেড ওয়ার্ডটাকে নিয়ে কনফিউশনে পড়ে যে স্যার কোনটা ভি2 বা ভি3, এই যে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এটা না এটা, এটা একটু আলাদা করে বলে দিই। দেখো এবার বলো তো এটা ক নম্বর ফর্ম। আচ্ছা, অল্পজন ক্লাস করছে, রেসপন্সও কম। এটা বেশ, আমি বলে দিই তাহলে 2। তাহলে এর ওয়ানটা কি, ওয়ানটা বলো। আমি বললাম এই জায়গাটা কনফিউশন লাগবে, আমি পড়িয়ে পড়িয়ে এরকম করছি। বলো আরেকবার। ইএসএস সাকসেস। আচ্ছা, আর কেউ কিছু? বেশ, চলো দেখো, তুমি বললা স্যার এটা হচ্ছে ভি2, আচ্ছা তুমি বললে এটা ভি1। সাকসেস মানে কি, সাকসেস, সাকসেস মানে কি বাংলায়? সাফল্য। সাফল্য। তাহলে সাফল্যটা, সাফল্যটা ভার্ব না নাউন, ভেবে বলো এবার। সফল হওয়া আর সাফল্য কি এক জিনিস? না না, তাহলে তাহলে এটা ভার্ব কি করে সম্ভব, তাই না? এটা হচ্ছে কোনো ব্যাপারে বলছে, তাহলে এটা হচ্ছে কি নাউন। তাহলে এটা ভি1 কি সম্ভব নয়, এটা ভার্ব নয় এটা। তাহলে এর ভি1 কি? বেশ, এবার শোনো, ব্যাপার হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে
যেমন একটা দেখো, আরেকটা দেখো, প্রসিড, সাকসিড, প্রসিড, হ্যাঁ। তো এইগুলো অনেকে ভাবে V2, কিন্তু না, সাকসিডটা হচ্ছে V1, প্রসিডটাও হচ্ছে V1। শেষে ইডি মানেই যে সেটা V2 বা V3 এরকম ভাবার কোনো কারণ নেই। কি করে বুঝবো তাহলে স্যার যেটা কি V1 না V2 বা কিছু? শোনো, তুমি ইডিটাকে হটাও, সাকসিড থেকে ইডিটাকে হটাও, তাহলে তুমি বুঝে যাবে এটা V1 না V2। কি হচ্ছে দেখো, সাকসিড থেকে ইডিটাকে হটালে এটা আসছে এসইউ ডবল সি, সাকসি কিছু একটা সামথিং। এটা কি মূল ওয়ার্ড? মূল ওয়ার্ড নয়। এটা যদি মূল ওয়ার্ড হতো, এটা যদি V1 হতো, তাহলে আমি এর সাথে একটা ইডি লাগিয়ে V2 করতাম, কিন্তু তা তো নয়, এটা মূল ওয়ার্ড তো নয়, সাকসি বলে কিছু হয় না। তাহলে মূল ওয়ার্ড হচ্ছে সাকসিড, এটাই। তাহলে এটা হচ্ছে V1। তাহলে এর V2 করতে গেলে বা V3 করতে গেলে আমাকে কি করতে হবে? আরো একটা ইডি লাগাতে হবে। ঠিক সেরকম করে দেখো, প্রসিডটা V1 না V2 কি করে চেক করব? শেষের ইডি যার থাকবে সেই ইডিটাকে হটাও বা দিয়া উচ্চারণ করবা। তাহলে এই ইডিটাকে হটাও, দেখো কি উচ্চারণ আসছে, প্রকি, প্রসি, প্রকি, এরকম কিছু হবে কি? হবে না। তার মানে তুমি ভেবে নেবা যে এটা ইডিটাকে হটিয়ে উচ্চারণ করতে পারছি না, তার মানে এটা V1 এ নয়, প্রসিটা V1 নয়। গোটাটা মিলে V1, প্রসিডটা হচ্ছে V1, এর তখন V2 হয়ে যাবে প্রসিডেড, আবার ইডি লাগবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ তো এইভাবে মনে রাখবো। অনেকে এই জায়গাটা ভুল করে, ওই জন্য আমি থেমে গেলাম। অনেকে সাকসিড ইডি লেগে আছে বলে V2 বলে দেয়। হ্যাঁ, তো সেটা শেষে ইডি থাকলে যে সেটা V2 বা V1 বা V3 এরকম না ভেবে সব থেকে বেস্ট হবে ইডিটাকে হটিয়ে দেওয়া, যে দেখবা উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। যেমন দেখো এটা ধরো প্লেট, প্লেটে ইডিটাকে হটাও, তাহলে তুমি বুঝতে পারবে যে ক নম্বর প্লেটটা। ইডিটাকে যদি হটাই, দেখো মূল জায়গা চলে এলো প্লে, তাহলে আমি প্লেটা হচ্ছে V1, তার সাথে ইডি লেগেছে, তার মানে V2 এটা। এবার তুমি বলতে পারলা V2। বুঝছো? জিনিসটা পুরো লজিক দিয়ে আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি আর প্রবলেম হবে না। চলো, তাহলে এবার এই জায়গাটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে যে প্রশ্নের উত্তরটা হবে, তাহলে এইখানে দেখো বি আর ডি এর মধ্যে অনেক জায়গায় অনেকে কনফিউশন হয়ে পড়বে। তাহলে আমার চাই উড হ্যাভ, হ্যাভ এর পর অলওয়েজ, হ্যাভ এর পর অলওয়েজ V3 হবে। যদি হ্যাভ না থাকতো, শুধু উড থাকতো, তাহলে V1 হতো, কারণ মডেলের পর V1 হয়, কিন্তু হ্যাভ ভার্বের পরে সবসময় V3 হয়। আর এই পাশের ভার্ব অনুযায়ী ভার্বটা বসে, হ্যাভ অনুযায়ী বসে, উড অনুযায়ী নয়। তাহলে এটা আমার V3 তে আছে। ঠিক আছে? আর এই যে এটা ছিল, এটা কিসে? এটা V1 এ ছিল। তাহলে এটা অপশন ডি টা এই কারণে হবে না, কারণ আমার V3 চাই। অপশন বি টা হচ্ছে V3। আশা করি বুঝতে পেরেছো। এবার যে দ্বিতীয় পার্টটা, এই দেখো আমি নিচে আলাদা আলাদা পোর্শন করছি, একটা হয়ে গেল আর একটা চলে আসছে। এবার এটা আগের স্লাইডে আছে, এখানে একবার হালকা করে লিখে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। যারা পিপিটি দেখে লিখে তাদের সুবিধা হবে। পড়ালে ডিসিপ্লিন ওয়েতে আমি পড়াবো, এবং তাতে কারো যদি কোনো প্রবলেম হয় আমি বলবো লিভ নিতে বা কোর্সকে কুইট করে দিতে কোর্স থেকে। পড়িয়ে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা না এলে আমারও মানে শান্তি থাকে না। দেখো, নতুন আরেকটা পেলাম। তাহলে ইফ দিয়ে শুরু একটা, এবার হ্যাড দিয়ে, এটা কিন্তু পরীক্ষায় আসে ভিভিআই। তো এখানে হ্যাড, এই হ্যাড কথার অর্থ হচ্ছে, হিন্দিতে বলে না কাশ, যদি, হ্যাঁ, যদি আমি এই হতাম, এরকম ব্যাপার, কাশ বা যদি এরকম ব্যাপার, ইফের মতোই, ইফের মতোই সিগন্যাল। এবার হ্যাড দিয়ে শুরু হতে পারে বাক্যটা, ভয় খাওয়ার কিছু নেই। অনেকে ভাবে হ্যাড দিয়ে শুরু মানে এটা কোয়েশ্চেন, না, কোয়েশ্চেনের ব্যাপার নয়। হ্যাড দিয়ে শুরু হলে আমরা জানি হ্যাভ অ্যাজ হ্যাড যে ক্লজে থাকবে তার সাথে V3 লাগবে, দেখো V3 আছে, কোনো চিন্তা নেই। শুধু এখানে ইনভার্সন হলো, মানে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 হয়, সেক্ষেত্রে হেডটা আগে চলে এলো। এই ইনভার্সন বলে একটা চ্যাপ্টার করাবো আমি, সেখানে বলবো এই জিনিসগুলো কেন হয়, জোর দিতে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে জোর দিতে, কল্পনা ব্যাপারটা, কল্পনা মানে উপর জোর দিতে এই জিনিসটাকে প্রকাশ করা হয়েছে।
অপোজিট দিকে কি হতে হবে, উড হ্যাভ প্লাস ভি থ্রি, আগেরটার মতো। শুধু এক্ষেত্রে কি হলো, হ্যাডটা আগে চলে এলো আর ইফটা উঠে পালিয়ে গেল। একটা উদাহরণ দিই। দেখো ধরো বলছে যদি পুলিশ কিছুক্ষণ আগে আসতো তাহলে ক্রিমিনালরা চলে যেতে পারতো না, পালিয়ে যেতে পারতো না। হ্যাড দ্য পুলিশ, তুমি ইফ দিয়ে লিখতে চাইছো না, হ্যাড দিয়ে লিখতে চাইছো, তাহলে হ্যাড দ্য পুলিশ কাম, এটা কিন্তু ভি থ্রি, কারণ কাম কেম আবার কাম হয়। হ্যাড দ্য পুলিশ কাম আ লিটল বিফোর, এটা কমা দিতে হবে, তাহলে কমা মানে তাহলে দ্য ক্রিমিনালস উড, আচ্ছা আমি এখানে আর শূন্যস্থান দিলাম না, পুরো উত্তরটা লিখে দিলাম, তোমাকে এখানে একটা শূন্যস্থান দেবে, এইদিকে দেবে কিংবা এইদিকে দেবে, মাথায় রাখবে। উড নট হ্যাভ, দেখো আচ্ছা লিখে দিই, উড নট হ্যাভ গন অ্যাওয়ে, গোটাটা একটা উদাহরণ। এই যে নটটা, সবসময় নট কিন্তু উড আর হ্যাভ এর মিডিলে ঢুকবে, এটা মাথায় রাখবে। উড আর হ্যাভ এর মিডিলে ঢুকবে নটটা, এই জায়গাটা অনেক সময় আবার উল্টে পাল্টে দিতে পারে, তো এটা ক্ষেত্রে কমন এরর হিসাবেও কিন্তু জিনিসটাকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। বলো। বলছি এখানে কোনো বিফোরটা কোনো কিছু কোনো শর্ত মানবে না? না না, এখানে বিফোরে কোনো ব্যাপার নেই, হ্যাডের সাথে বিফোর আসে না। হুম, কারণ হ্যাডের মানেটা কি হচ্ছে বলতো, হ্যাডের মানেটা হচ্ছে, না তুমি যদি আবার সেই পাস পারফেক্টে নিয়ে যাও স্ট্রাকচারে, যে দুটো ঘটনার মধ্যে আগে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ ক্রিমিনালরা আগে পালিয়ে গেছে তারপর পুলিশ এসেছে, হ্যাঁ তুমি সেরকম করে করবা। কিন্তু এখানে যদি তুমি হ্যাড দিয়ে স্ট্রাকচার ওরা দেয় বা হ্যাড না, তুমি বিফোরটা করতে আছে চাও, না, হ্যাঁ কি বলো, বিফোরটা আছে না, তার জন্য বললাম। হুম, বিফোরটা আছে, এই বিফোরটা, ও আচ্ছা আচ্ছা, এই বিফোরটা কিন্তু ওই বিফোর নয়, হ্যাঁ এই বিফোরটা হচ্ছে এ লিটিল বিফোর, মানে হচ্ছে কিছুক্ষণ আগে বা একটু আগে, হ্যাঁ আগেকার বলছে, সময়ে কিছুক্ষণ আগে, মানে এটা বিফোর মানে আগের কথা উচ্চারণ করছে, এখানে ওই বিফোর বা আফটার যেটা মিডিলে বসছিল না, ওইটা নয়, হ্যাঁ মাথায় রাখ। এটা কি ফ্রেজের মতো আছে? একটা ফ্রেজের মতো আছে। একটা উদাহরণ দিই, দাঁড়াও একটা উদাহরণ দিই। ওই বিপদটা সময়ের আগের ঘটনাটাকে বলতে চাইছি, কিছুক্ষণ আগে। ধরো একটা উদাহরণ দিই, বেশ, হ্যাড হি গন দেয়ার, হ্যাড হবে না, হ্যাড হি গন দেয়ার, সেখানে যদি সে গিয়ে থাকতো তাহলে কি হতো, কমা, তাহলে কমা মানে তাহলে, হি উড নট হ্যাভ বিটেন হিম, সে তাকে পেটাতো না, এরকম ব্যাপার। তো দেখো এখানে বিফোরের কোনো প্রশ্নই নেই, বিফোর আসেনি, ওখানে বিফোরটা এসেছিল সময়ের আগের অর্থটাকে প্রকাশ করতে, এমনি কোনো স্ট্রাকচার হিসাবে নয়। বুঝতে পেরেছো? এবার এসো এক্সট্রা নোটস। দাঁড়াও 1 মিনিট চেক করে নিই সব ঠিকঠাক পরপর করে করছি কিনা, লিখে এনেছি। ফিউচার পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে। দেখো এক্সট্রা নোট বলতে এখানে কিছু জিনিস তোমাদেরকে প্রিকশন বলে দিই ব্যাপারটা। পাস্টের কোনো ঘটনা ধরা বলছে, ঠিক আছে, পাস্টের কোনো ঘটনা বলছে, আমি ধরো পাস্টের কোনো আনরিয়াল সিচুয়েশনের কথা বলছে, আনরিয়াল, লিখে দিই পাস্টের আনরিয়াল, অবাস্তব, যেটা বাস্তবের সাথে যার কোনো ম্যাচ বা মিল নেই।
পাস্টের আনরিয়াল সিচুয়েশনের কথা বলতে গেলে যখন টেন্সের প্র্যাকটিস সেট গুলো করাবো ওই লেভেল 2 এর বা প্রিভিয়াস ইয়ার্সে, তখন দেখবে কত তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের। পাস্টে আনরিয়াল সিচুয়েশনের কথা বলতে গেলে আই উইশ এর সাথে আই উইশ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ করা যায়। পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ করা যায়। ঠিক আছে, তোমার একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, স্ট্রাকচারটা দেখো কেমন। আই উইশ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস OW। এটা হচ্ছে মূল স্ট্রাকচার, যে ঘটনাটার কথা বললাম, যে পাস্টের আনরিয়াল সিচুয়েশন হতে হবে, কিন্তু সিচুয়েশনটা হচ্ছে আনরিয়াল, অবাস্তব। এরকম যদি কোনো কথা বলো তুমি, যেমন আই উইশ, আমি যদি এরকম হতাম, আমি যদি মানে কি বলবো, বা তুমি এরকম প্রকাশ করলে, ইস ভারত যদি 1930 সালে স্বাধীনতা লাভ করতো বা স্বাধীন হতো, তাহলে এটা তো সম্ভব নয় আর, না? 1930 সালে আর যা হওয়ার হয়ে গেছে, আর হওয়া সম্ভব নয়। তো পাস্টের কোনো অবাস্তব কোনো সিচুয়েশনের কথা বললে আই উইশ ব্যবহার করা যাবে, এবং তার সাথে পরের যে ক্লজটা, সেই ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। উদাহরণ দিই, তারপর পাস্ট পারফেক্ট টেন্স শেষ। আই উইশ, অন্য গালে লিখি, ইন্ডিয়া হ্যাড বিকাম ফ্রি, বিকাম আবার, ঠিক আছে, V3 ফ্রি ইন 1930। 1930 সালে যদি ভারত স্বাধীনতা লাভ করতো বা মুক্ত হতো, এরকম। তাহলে এটা কি আমি অতীতের কথা বলছি, এবং যেটা পাস্টের কথা বলছি, সেটা যে সিচুয়েশনটার কথা বলছি, সেই সিচুয়েশনটা হচ্ছে আনরিয়াল। কথা বোঝা গেল? তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, তোমার এই স্ট্রাকচারটা ব্যবহার করবো। অনেক সময় দিয়ে দেয় কিন্তু, আই উইশ দিয়ে এদিকে তোমার দিয়ে দিল শূন্যস্থান, এই কান্ট্রিটা মাথায় রাখবো। বেশ, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা, আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু শেষ। কারো কিছু বলার থাকলে বলতে পারো, বা পরের দিন বললেও হবে। কারো কিছু বলার নেই তো? ঠিক আছে, যতটা পড়ালাম এর বাইরে কোয়েশ্চেন আসবে না, কখনোই আসবে না। যদি কোনো রুল এক্সট্রা অ্যাভয়েড হয় বা কিছু হয়, সেটা তোমার আমি যে প্র্যাকটিস সেটগুলো আছে ওগুলোতে কভার করে দেবো, লেভেল 2 বা কিছু। আর নেক্সট দিন পাস্ট পারফেক্ট টেন্সটার যে প্র্যাকটিস সেটটা দেওয়া আছে তোমাদের হোয়াটসঅ্যাপে, সেটা কিন্তু তোমরা দেখো ইজিলি করতে পারছো, আমি মিলিয়ে নেবে আমার সাথে, আমি করে দেবো, মিলিয়ে নেবে। এবার যেটা করাবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু খুব ছোট, সেই জন্য এটা শেষ করে দিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ হুট করে এসএলএসটি নোটিফিকেশন হ্যাঁ দিয়ে দিলে আমার ভাগ সুবিধা হবে, ক্লাসগুলো রেডি থাকবে। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখান থেকে কোয়েশ্চেন আসে না বলাই চলে, এলেও একটা দুটো রুল, ঠিক আছে, লিখাতে হয় খাতিরে, তাই আমি একটা লিখে দিচ্ছি, একটা নোট তোমাদের রেডি হয়ে যাবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ব্যাপারটা কি, যে অতীতের দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি, যদি দেখা গেল দুটো কাজ আছে, তার মধ্যে যে আগের কাজ, সেই আগের কাজটি দীর্ঘক্ষণ ধরে বা কিছুক্ষণ ধরে চলছিল, এরকম বোঝায়, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। অর্থাৎ বলা যায়, দাঁড়াও লিখি এখানে, অতীতে ডেফিনেশনটা বাংলাতে লিখে দিই, যেটা বললাম, অতীতে সংগঠিত সংগঠিত অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের মানে আগে, অপেক্ষাকৃত পূর্বের কাজটি বা অ্যাকশনটি দীর্ঘ সময় ধরে
চলছিল, চলছিল কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন আর তার কোনো মানে বা কি বলবো তার কোনো সেই কাজের কোনো মানে অস্তিত্ব নেই, সব কিন্তু ঘটে গেছে, তাই চলছিল। বোঝালে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শোনো এবার এর এর একটা মানে কনসেপ্ট দেবো না, আচ্ছা তার আগে স্ট্রাকচারটা করে দিই, তারপরে আমি সুবিধা হবে। বিফোর এবং আফটারের ব্যাপার রয়েছে, হ্যাঁ এর সাথে বিফোর আফটারের ব্যাপারটাও রয়েছে, তো সেটাও আমি দেখিয়ে দেবো। স্ট্রাকচারটা চট করে দিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। পরের দিন ফিউচার টেন্স হবে, হয়তো আর মনে হয় 2 দিনের মধ্যে টেন্স শেষ হয়ে যাবে। 1 নম্বর স্ট্রাকচার অ্যাফার্মেটিভের। আমরা জানি পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াসের কথা বলেছে অর্থাৎ একটা ভি ফোর আসবে। আমি একটু দূরে লিখে শেখাই তোমাদের। আচ্ছা আমি এখানে একটা শিখিয়ে দিই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার নিয়ে নিজে, যদিও প্রথম ক্লাসেই বলেছি। কন্টিনিউয়াস মানে কি ভার্বের 4 নম্বর, বেশ। আবার পাস্ট পারফেক্ট মানে কি যে সাবজেক্টের সাথে হ্যাড প্লাস ভি থ্রি বসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে যে বসবে সে ভি থ্রি বসবে বলছে, আবার বলছে ভি ফোর কখনো একাকি বসতে পারে না। সে কি নাই, সে নাই একটা বি ভার্বের একটা রূপ নেবে। প্রেজেন্ট টেন্স হলে am is are, পাস্ট টেন্স হলে was are হয়, কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে বি ভার্বের রূপটা কি হবে, ভি থ্রি, এই সরি ভি থ্রি, হ্যাঁ ভি থ্রি, সেক্ষেত্রে কি বিন, বিনটা বি ভার্বের রূপ হয়ে যাচ্ছে, বি ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে যাচ্ছে, আবার একটা বি ভার্ব নিজেই বি ভার্ব হচ্ছে। আর ভি ফোর কখনো একাকি বসতে পারে না, তাই এখানে বিনটা চলে এলো। অর্থাৎ স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি ফোর প্লাস আদার ওয়ার্ডস, এই হচ্ছে ব্যাপার। এখন এখানে আমার হয়ে যাবে তাহলে হ্যাড বিন প্লাস ভি ফোর প্লাস ওডার। 2 নম্বর নেগেটিভ। এটা কি করব, একটা নট ঢুকিয়ে যাবে, কিন্তু দেখো অনেক সময় অনেকে প্রবলেম করে, নটটা কিন্তু যেখানে সেখানে বসানো যাবে না, নটটা বসাতে হবে এই হ্যাড আর বিনের মাঝে, হ্যাড নট বিন তারপর ভি ফোর ওডব্লিউ। 3 নম্বর স্ট্রাকচার অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা জানি প্রশ্নবোধক বাক্য, প্রথমে কি চলে আসবে, হ্যাডটা, সাবজেক্ট, তারপর যা যা আছে পরপর বসিয়ে দেবো। এবার ইন্টারোগেটিভটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ একই রুল, আমাকে কি করতে হবে, 3 রকম হবে। এ দিয়ে লিখবো হ্যাড নট, হ্যাড আগে এলো, আমি নট বসাতে চাইছি, নট যেহেতু আগে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে যে সাবজেক্টটা বসবে কি হতে হবে, নাউন হবে। তারপর আমার কি বসবে, বিন বিফোর। আমি কি করতে চাই, আমি চাইছি নটটাকে সাবজেক্টটাকে প্রোনাউন নিতে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয়ে যায় তখন নট আবার পরে বসবে, তাই আগে সাবজেক্টটা লিখে নেব। আচ্ছা এবার আমি সাবজেক্ট নাউন প্রোনাউন দেখার আমার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি কি করব, নটটাকে হ্যাডের সাথে কন্ট্রাক্টেড ফর্মে লিখবো, হ্যাডেন্ট, হ্যাডেন্ট প্লাস যা আছে মেরে দাও, সাবজেক্ট প্লাস বিন ওডব্লিউ।
ঠিক আছে, এবার এইগুলোর সাথে এখানে যে V4 এর পর সিন্স বা ফর বসতে পারে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন সিন্স ফর বসেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সিন্স বা ফর বসতে পারে। আমি নরমালটা কিন্তু লিখে দিলাম, এখানে তোমার সিন্স ফর বা বিফোর আফটার এইসব জিনিসগুলো আসতে পারে, আমি দেবো উদাহরণ, ক্লিয়ার হবে তখন। এই হচ্ছে ব্যাপার, স্ট্রাকচার গেল। একটু স্পিডে করছি যেহেতু এগুলো বোঝার কিছু নেই, ফটাফট ক্লাসটা তখন হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো এবার আমরা যেটা বলছিলাম যে অনেক সময় বিফোর এবং আফটার যোগ করে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা ঘটে। যদি বিফোর আর আফটারের কেস হয় তাহলে আমি এখানে হেডিং করব বিফোর অথবা আফটার, এই ব্যাপারটা যদি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসে তাহলে কেমন হবে। মনে রাখবে প্রথমে যদি আমি এখানে বিফোর লিখি, মানে মিডিলে যদি দেখো বিফোর আসছে, তাহলে বিফোর যদি আসে তাহলে বিফোর মানে আগে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে আগে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি CONT লিখে দিলাম, এটাও হবে আগে, তারপর বিফোর, তারপর এইদিকে কি টেন্স হবে এইটা পরীক্ষা দেবে, এটা হবে পাস্ট ইনডেফিনাইট, যেটাকে বলি সিম্পল পাস্ট। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে বিফোর হলো মিডিলে, বিফোর মানে আগে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আগে, আর বিফোরে এইদিকে হলো পাস্ট ইনডেফিনাইট। ঠিক সেরকম করে আফটার যদি এখানে বসে মিডিলে, আফটার মানে পরে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে পরে, আর তার আগে হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট। হলো, একটা উদাহরণ দিই তাহলে, নাহলে বিফোর দিয়ে এটা ধরো বেশ, রিয়া ড্যাশ ফর এ নিউ রুমমেট, এই উদাহরণটা তোমাদের প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, রুমমেট। ঠিক আছে, বিফোর হি ফাইনালি succeeded, দিয়ে অপশন দেবো। হ্যাঁ, অপশন না দিলে কিন্তু এই জিনিসটা তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্টের ব্যাপারটা চলে আসবে, অর্থ হয়ে যাবে দেখবা এরকম হবে, হ্যাড বিন একটা লুকিং, তারপর তোমার হ্যাজ বিন লুকিং, অপশন সি উইল বি লুকিং, যেটা হবেই না, একদম সম্ভবই নয়, ফিউচারের সাথে পাস্টের কোনো কানেকশনই হবে না, ফিউচারের সাথে পাস্ট হবেই না কখনো। আর একটা দিল ধরো হ্যাড লুকড, এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে। প্রথমে সিটাকে আমি কেটেই দেবো আর বিটাকে কেটে দেবো, কেন? কারণ আমার এদিকে আছে কি বলছে, রিয়া একটা রুমমেটের খোঁজ করছে, বিফোর হি ফাইনালি সাকসিড, তার সফল হওয়ার আগে সে একটা রুমমেট বা তার বান্ধবীর একটা খোঁজ করছে। ঠিক আছে, দেখো আমার ভাষাতে কি আছে, খোঁজ করছে, খোঁজটা কিন্তু সে চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছিল, সরি ভুল কথা হলো আমার, চালিয়ে যাচ্ছিল, তার সফলতা পাওয়ার আগেই, সব পাস্টের ঘটনা, সে কিন্তু একটা রুমমেটের খোঁজ চালাচ্ছিল, অর্থাৎ চালাচ্ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কথা বলছে, আগেকার কথা বলছে, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাড বিন লুকিং, মাথায় রাখবে। কারণ এবার এটার মধ্যে পার্থক্য কি, এই হ্যাড লুক আর হ্যাড বিন লুকিং, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হলো? এখানে তো অনেকে ভুল করে হ্যাড লুক করে দিয়ে চলে আসবে, পাস্ট পারফেক্ট করে দিয়ে চলে আসবে। পার্থক্যটা এটাই, পাস্ট পারফেক্ট যদি ওখানে বসাতে হতো আমাকে, তাহলে ঘটনা দুটো পাস্টের হতো এবং দুটো ঘটনাই কিন্তু কমপ্লিট হয়ে যেত। যখনকার কথা বলছি তখন দুটো ঘটনাই কমপ্লিট হয়ে গেছে, যেমন ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল, তো ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল, রোগীটা মারা গেছে, তারপর ডাক্তার এসেছে, অর্থাৎ দুটো কাজই হয়ে গেছে। কিন্তু এখানে যখনকার কথা বলছি তখন কিন্তু রিয়া ফাইনালি সাকসিডেড হওয়ার আগে কিন্তু খোঁজটা চালাচ্ছিল, খুঁজে নিয়েছিল বলছে না, খোঁজটা চালাচ্ছিল, অর্থাৎ তখনও কাজটা চলছিল, এই জন্য চলছিল মানে কন্টিনিউয়াস, তাই দেখবা কোথাও আইএনজি আছে, এটা অপশন এ তে হচ্ছে, এটা হয়ে গেল আনসার, অপশন এ হ্যাড বিন লুকিং। কারো অসুবিধা বলো থাকলে কিছু?
এখানে আর কিছু নেই বলা, যা বলার বলে দিয়েছি, নেই তো? না স্যার, ঠিক আছে। আচ্ছা বেশ, দেখো আর একটা এরর যেটা পরীক্ষায় দিয়েছিল, করে দিই। এই এররটা দিয়েছিল, রাধিকা has been reading a novel since 5 a.m. when I, দেখো when চলে এলো, বিফোর আসতে পারে, when আসতে পারে, মানে একটা কনজাংশন একটা আসবে, when I was there। বলো তো কোথায় ভুল আছে? মানে করো, অর্থ করে করবা। হ্যাড বিন হবে, হ্যাড বিন। তোমাকে একটা কাজ বলছে প্রথমে যে এই দিকে দেখো, এই দিকটা দেখে নাও, আই ওয়াজ দেয়ার মানে বলছে আমি যখন সেখানে ছিলাম, সেখানে 5টা থেকে রাধিকা নোবেলটা পড়ছিল। অটোমেটিক অটোমেটিক তোমার মধ্যে একটা যে সেন্সটা চলে আসছে বাংলাটা করে, যে আমি যখন ওখানে ছিলাম তখন রাধিকা 5টা থেকে একটা উপন্যাস পড়ছিল। তাহলে কিন্তু কাজটা যেই সময়, যেখানে যখন আমি ছিলাম সেই সময় তার নোবেল পড়ার কাজটা কিন্তু হচ্ছিল, তাই সেটা হয়ে যাবে পাস। এখন কিন্তু চলছে না, যদি সেটা এখন চলছে, এখনই চলে আসতো, তাহলে হয়ে যেত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু না, পাস্টের কথা বলছে মানে কাজ হয়ে গেছে, বাট যেই সময়কার কথা আমি বলছি সেই সময় কিছুদিন ধরে, কিছুক্ষণ ধরে কাজটা চলছিল, তাই সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে যখনই দেখবে এইদিকে পাস্ট টেন্স আছে, এইদিকে প্রেজেন্ট পারফেক্ট আছে, কিছু সামথিং এখানে ভুলটা আছে, হ্যাজটাকে কি করে দেবো, হ্যাড। এটা এসেছিল এক্সাম, দেখো কতটা ইজি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আর তুমি যদি এই থিওরি ক্লাসটা এইগুলো এত ডিটেলে না করতা, তুমি মুখস্থ করার মতো হতো, একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে কিন্তু আর পারতে না। আচ্ছা, কতগুলো ভোকাবুলারি করাবো, তাহলে পাস্ট টেন্স শেষ, প্রেজেন্ট টেন্সও শেষ, পরের দিন কিন্তু আমাদের ফিউচার টেন্স থেকে শুরু হবে। বেশ, আমরা এবার যেটা পড়বো, এতটা হয়েছিল, আমি কিন্তু গুছিয়ে করাচ্ছি পরপর পরপর, একদিন করে ইডিয়ামস করাচ্ছি বা দুদিন ইডিয়ামস হচ্ছে, একদিন হচ্ছে, আমি কিন্তু পরপর পরপর ঠিক করে দেবো, সাজিয়ে দেবো, তোমরা কিন্তু তোমাদের খাতাগুলো ঠিকঠাক রাখবে। এতটা হয়ে গেছে আমার লেখাই আছে, সেই জন্য একটা স্লাইডেই করছি। এবার আমি আজকে কিছু তোমাদের সিনোনিমের সাথে অ্যান্টোনিমও লিখে দেবো, একটা কালেকশন আমার কাছে রয়েছে, সিনোনিমের সাথে অ্যান্টোনিমও লিখে দেবো, এবং যে কটা মানে যেগুলো পরীক্ষায় বহুবার বহুবার এসেছে সেই ভোকাবুলারি। প্রথমেই যে কোয়েশ্চেনটা আমি নেবো, আমি এক দিলাম, জানি না কত নাম্বার হবে, তোমরা তোমাদের মতো করে করে নিও। যে ওয়ার্ডটা নেবো, জোকান্ড, ছোট্ট একটা ওয়ার্ড, বাট পরীক্ষায় আসার মতো। জোকান্ড ওয়ার্ডটার মানে হচ্ছে হাসি খুশি বা আমোদে, বলে না লোকটা খুব আমোদে, মানে হাসি খুশিতে যে থাকে তাকে বলে জোকান্ড। তো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে কি বলতো, জোকান্ড থেকে নিয়ারেস্ট একটা ওয়ার্ড নিয়ে নাও, জোকার। জোকার একটা নিয়ারেস্ট ওয়ার্ড নিলাম, নেমোনিক্স। তো জোকাররা দেখবা আমাদেরকে হাসায়, তো তারা হাসি খুশি থাকে, আমোদে থাকে বলে আমাদেরকে হাসায়, এরকম একটা ভেবে নেওয়া, ঠিক আছে? তো এর সিনোনিম গুলো আমি আগে দেখে নিই, যেগুলো পরীক্ষায় দেবে। জোকান্ডের সিনোনিম হচ্ছে জোভিয়াল, যে আনন্দে থাকে তাকে বলে জোভিয়াল। জলি, যে আনন্দে থাকে সে হচ্ছে জলি। তাহলে মুখস্থ রাখবে, এটা জলি নামক একটা মেয়ে, যে মেয়েটা সবসময়, জলি নামক মেয়েটা সবসময় আনন্দে থাকে, এটা মাথায় রাখবে, এইভাবে মনে রাখতে হবে তোমাদের। আর আনন্দ ইংরাজি আর কে, চেয়ারফুল, যে খুব আনন্দে থাকে তাকে আমরা বলবো চেয়ারফুল। বাস, এই কটা সিনোনিম মুখস্থ করলে হবে। এবার অ্যান্টোনিম গুলো দেখি, তোমরা কিন্তু এগুলো নিয়ে বাড়িতে করো, আমি এটা কিন্তু আমার রেডি আছে বলে করে দিচ্ছি, তোদের কাজটা এগিয়ে যাচ্ছে। অ্যান্টোনিম কি হবে, তো যে দুঃখে থাকবে সবসময় তাকে বলবো গ্রেভ, যে দুঃখিত, হাসি খুশি নয়, ঠিক আছে? সরোফুল, সরোফুলটা দেবে না সোজা, সোবার, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। বেশ, পরের 2 নম্বর যাব। 2 নম্বর যেটা নেবো সেটা হচ্ছে জিয়ার, যে দিয়ে করাচ্ছে আজকে, হ্যাঁ, জিয়ার। জিয়ার মানে লিখো বিদ্রুপ করা,
ঠাট্টা করা, বিদ্রূপ করা। ঠিক আছে, তো তোমরা গল্প একটা পারলে বানিয়ে নিও। এখানে আর গল্প কি বলবো, জিআর মানে ঠাট্টা করা বা বিদ্রূপ করা। তো এর সিনোনিম লিখি আগে। প্রথম সিনোনিম হচ্ছে তোমার ডিরাইড, RIDE, মক বিদ্রূপ করা, মক। টন্ট, টন্ট করছো তুমি কাউকে। ঠিক আছে, আরো তোমাদের মাথায় এলে তোমরা লিখে নিও বা গুগলে সার্চ করে প্রচুর পেয়ে যাবে। এগুলো পরীক্ষায় যেগুলো এসেছিল সেইগুলোকে আমি একটু লিখে দিচ্ছি। অ্যান্টোনিম, বিপরীত শব্দ কি হবে? বাহবা দেওয়া, বিদ্রূপ করার উল্টোটা কি হবে? বাহবা দেওয়া। অ্যাপ্রিশিয়েট, তাই না? অ্যাপ্লাউড, পরীক্ষা যেটা আসে অ্যাপ্লাউড, অ্যাপ্রিশিয়েট। পরের সিনোনিম, পরের ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড আপাতত আজকের, জিওপার্ডি। যে কটা করে দিই আজকে, 4-5টা আছে। জিওপার্ডি, জিওপার্ডি অর্থ হচ্ছে বিপদ, মাথায় রাখবে, বিপদ। কি হয় মনে রাখবে? জিও পার্টি, দেখো জিও পার্টি থেকে জিও, জিওকে মনে রাখবে, জিও বিপদে পড়েছে। তোমার, তুমি ধরো ভেবে নাও কোন একটা সিম নিয়েছো, জিও সিম, জিও সিমটা নিয়ে তুমি হয়তো বিপদে পড়ে গেছো, বুঝতে পারছো না, ঠিকঠাক নেটওয়ার্ক থাকছে না, ক্লাস করতে পারছো না স্যারের, এরকম ভাবে ভেবে নেবে। তো জিও দেখো আমি যে গল্পটা হাসির ছলে বললাম তো, কিন্তু এই গল্পটা তোমারই অনেকদিন মনে থাকবে এবং কিন্তু পরীক্ষা করে দিয়ে আসতে পারবে। এই গল্পটাই কিন্তু তোমার মনে থাকবে, ওয়ার্ডটা নয়। তো জিও পার্টি স্যার একদিন বলেছিল যে জিও সিম নিয়েছি, স্যারে ক্লাস করতে যাচ্ছি, সমস্যায় পড়ছি, নেটওয়ার্ক থাকছে না, বিপদে পড়ছি, সমস্যায় পড়ছি। তো জিও পার্টি মানে হচ্ছে বিপদ। তো ডেঞ্জার, এর সিনোনিম কি হবে? ডেঞ্জার। পেরিল, এটা পরীক্ষায় দেয়, পেরিল, এগুলোর মানে হচ্ছে বিপদ। অ্যান্টোনিম, অ্যান্টোনিম লিখো এর উল্টোটা। যেখানে বিপদ নেই সেটা কি? সেফটি, নিরাপত্তা, সিকিউরিটি। ঠিক আছে, আরো পাবে, আরো লিখে নেবে। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, 5টা ছিল। জুডিশিয়াস, 5 নম্বর। 3 হলো না, 4 হবে। 1 2 3 4 5 তো হবে। জোকান জিয়ার, এটা 5 নম্বর হবে। আমার নাম্বারিং কোথাও ভুল হচ্ছে। 1 2 3, ও বেশ, 4 নম্বর। জুডিশিয়াস, দেখো জুডিশিয়াস, হ্যাঁ, জুডিশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ বা জ্ঞানী, খুব ইম্পর্টেন্ট। কি হ্যাঁ মনে রাখবো? জাজ, যে জাজমেন্ট দেয় তিনি খুব জ্ঞানী হন, বিচক্ষণ হয়, জাজমেন্টটা দেওয়ার এই জন্য ভালো দিতে পারেন। এরকম করে একটা গল্প বানিয়ে নেবে। সিনোনিম, সিনোনিম হচ্ছে জ্ঞানী, ইংরাজি প্রচুর আছে তোমরা জানো। আপাতত যে দুটো খুবই ইম্পর্টেন্ট, ওয়াইজটা সবাই জানে, এটা পরীক্ষায় দেবে না। আর যেগুলো পরীক্ষায় দেবে, স্যাগাসিয়াস, আর প্রুডেন্ট, সেজার প্রুডেন্ট। এই প্রুডেন্টটা দেয় এক্সাম বেশি, এই তিনটেই ইম্পর্টেন্ট, প্রুডেন্টটা বেশি দেয়। তো জুডিশিয়াসে অ্যান্টোনিম গুলো দেখি। তাহলে বিচক্ষণ যে মানে জ্ঞানী যে নয়, তাহলে সে কি? ভালো, যার বুদ্ধি নেই, তার উল্টো এটা সেটাই হবে বিপরীত। তো সেটাকে বলবা বেপরোয়া। হ্যাঁ, ফুল হার্ডি, যেটা একবার এসেছিল, ফুল হার্ডি, এটা হচ্ছে বেপরোয়া। হ্যাঁ, এর উল্টোটা, বিচক্ষণের উল্টো হচ্ছে বেপরোয়া, কোনো ঠিকঠাক নেই। র্যাশ, এগুলো। রেকলেস। এবার পড়তে পড়তে দেখবে প্রচুর মনে আসবে। তো এই কটা ছিল আজকে যে দিয়ে সিনোনিম। হ্যাঁ, আশা করি কারোর অসুবিধা নেই। এগুলো তার কি অসুবিধা, এগুলো তো তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা,